নিবেদন করছেন কোচবিহার মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড। আপদে বিপদে আমরা আপনার পরিবারের সাথে। NH31 চকচকা কোচবিহার। নমস্কার, স্বাগত সকলকে ডিজিটাল বাংলার পর্দায়। আজ আমরা ডক্টর অনলাইনে আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়ি নেউটিয়া গেটওয়েলের প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডক্টর আদিত্য ভোরা। নমস্কার স্যার। আমরা দেখেছি আজকাল মানুষের মধ্যে বিশেষ করে এখন কিন্তু বার্ধক্যজনিত কারণে যে কিডনি খারাপ হচ্ছে বা কিডনির কোনো অসুখ হচ্ছে সেটা নয়, এখন প্রচুর অল্প বয়সের ছেলেমেয়েরাও রয়েছে যাদের মধ্যে কিন্তু এই কিডনির অসুখের পরিমাণটা একটু বেড়েছে। তো সেটা কি আজকাল মানুষের একটা বয়স সীমার পর যে মানুষ নেশাগ্রস্ত হচ্ছে বা কোনো কিছু, মানে এটা কি কোনো রকমভাবে এটা বলা যেতে পারে যে নেশার কারণে কিডনি কোনোভাবে এফেক্টেড হয়? নেশার কারণে ও কিডনি এফেক্ট হতে পারে, যেরকম স্মোকিং আছে, অ্যালকোহল আছে, ওসব থেকেও কিডনি এফেক্ট হতে পারে। আর এক্স্যাক্ট কোনো এজ নেই, এবার আমি কিডনি কোনো এজেও ইফেক্ট হতে পারে। ইয়াং এজ হলে আমি লাইক জেনেটিক ডিজিজেস মোস্ট কমন ইন দেম। তারপর হচ্ছে মিডল এজে সুগার হচ্ছে, বিপি হচ্ছে। ওল্ড এজেও আমার কিডনি প্রবলেম হতে পারে। আরেকটা বিষয় যেটা হচ্ছে এই কিডনি যে স্টোন আর ইউটিআই আর কিডনি স্টোন, মানে এটা কি কোনো রকম ভাবে রিলেটেড? যে যাদের খুব ঘন ঘন ইউটিআই হয় তাদের ক্ষেত্রে কি কিডনিটা মানে খুব তাড়াতাড়ি এফেক্টেড হওয়ার চান্সেস থাকছে? ইয়েস, হতে পারে। এটা হচ্ছে কি আমি লাইক কিডনি স্টোনের অ্যারাউন্ড 8 to 9 কজেস আছে। একটা হচ্ছে আমি লাইক এক্সেসিভ ক্যালসিয়াম ট্যাবলেটস খেলে, এক্সেসিভ ভিটামিন সি ট্যাবলেটস খেলে, সো এটা আমি লাইক কিডনি স্টোন করতে পারে। তারপর লাইক পেশেন্টের জেনেটিক ডিজিজও হতে পারে, এর থেকেও স্টোন হতে পারে। তারপর আমি লাইক অক্সালোসিস একটা কন্ডিশন আছে, ওর থেকেও কিডনি স্টোন হতে পারে। বেরিয়াট্রিক সার্জারিগুলো করেও কিডনি স্টোনস হতে পারে। অ্যান্ড লাইক কিডনি স্টোন হওয়ার পর পেশেন্টের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন প্রচুর কমন আছে। তার মানে লাইক রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইটসেলফ কিডনি ফেল করতে পারে। ইনফেকশন হতে পারে, কিডনির ইনফেকশন হতে পারে, ফির লাইক ডিহাইড্রেশন থেকেও কিডনি স্টোনস হতে পারে, এর থেকেও লাইক কিডনি প্রবলেম হতে পারে। আরেকটা যে কিডনি ফেলিয়ার হচ্ছে বা মানে মানে সিমটম কি কি রয়েছে আর কি কি টেস্ট করলে বোঝা যেতে পারে যে কিডনিটা ফেলিয়ারের দিকে? ওকে, আমি লাইক কিডনি ফেলিয়ারের সিমটম হচ্ছে আমি লাইক পেশেন্টের এক পাউটা ফুলা হবে, তারপর আমি লাইক চোখের কাছে সুজন হবে, তারপর পেশেন্টের প্রচুর বিপি হাই হয়ে যাবে, পেচ্ছাবের মাত্রা কমে যাবে, তারপর পেশেন্টের লাইক পেচ্ছাব থেকে রক্ত বেরোবে, না হলে পেচ্ছাবের সাবুনের জল মতো পেচ্ছাব হবে, আর বমি হবে, পেশেন্টের খাওয়া কোনো ইচ্ছা করবে না, রক্ত কমে যাবে। এইসব সিমটম হচ্ছে কি পেশেন্টের আন্ডারলাইং কিডনি ফেলিয়ার হতে পারে। আর লাইক সিম্পল টেস্ট করতে হবে, সিম্পল রক্ত পরীক্ষা ক্রিয়াটিনিন, এ একটা পরীক্ষা করে আমরা বুঝতে পারি কি আমার কিডনি ভালো করে কাজ করছে কি করছে না। অ্যান্ড অলসো যে পেশেন্টের সুগার আছে, বিপি আছে, এভরি ইয়ার একবার অ্যাটলিস্ট পেচ্ছাবের পরীক্ষা করা উচিত আর সিরাম ক্রিয়াটিনিন করা উচিত। হ্যাঁ, আমরা দেখি অনেক সময় অনেকের টেস্ট করলো বলছে যে ক্রিয়েটিনিন ওটা বেড়ে গেছে। তো এই ক্রিয়েটিনিনটা কন্ট্রোলে রাখার জন্য কি কি করা যেতে পারে? যদি পেশেন্টের সুগার হয়, পেশেন্টের লাইক বিপি হয়, এভরি ইয়ার একবার পরীক্ষা করা উচিত। তারপর পেশেন্টের সুগার কন্ট্রোলে রাখতে হয়, বিপি কন্ট্রোলে রাখতে হয়। পেশেন্ট শুড নট টেক পেন কিলার্স, এনি আয়ুর্বেদিক মেডিসিন, ইন্ডিজিনাস মেডিসিনস, অ্যান্ড পেশেন্টের ইনফেকশন না হয়, এসব ভালো করে কন্ট্রোলে থাকার। তারপর রেগুলার অ্যাটলিস্ট এভরি ইয়ার ওয়ান্স রেগুলার ফলো আপ করা উচিত ডক্টর। হ্যাঁ, আমরা দেখেছি এখন সবার বাড়িতেই কিছু না কিছু মেডিসিনস আমরা রাখি। তো হয়তো আজকে মাথা ব্যথা হচ্ছে বা এক্সেসিভ পেট ব্যথা হচ্ছে, আমরা পেন কিলার খেয়ে নিচ্ছি। তো কোন সব কোম্পানি পেন কিলার সেরকম একটা মানে অনেকে বলে হয় কিডনিতে এফেক্ট করে, তো এরকম কোন পেন কিলার যেটা কিডনিতে এফেক্ট করবে না? প্যারাসিটামল আছে যে একদম সেফ আছে কিডনি পেশেন্টের, আলট্রাসেট ট্যাবলেট আছে ট্রামেডল,
So these two are safe medicines, but like everybody should only take painkillers only after consulting their doctors. পেশেন্টের সেলফ মেডিকেশন করা উচিত না, অ্যান্ড শুড অলওয়েজ ডক্টরের কনসাল্ট করার পরে পেন কিলার খেয়ে ভালো হবে। আচ্ছা, আর কিডনিকে হেলদি রাখার জন্য আমরা কি কি মানে ঘরেলু যে নুস্খা যেগুলো হয় বা আমরা কি কি খাবার খেতে পারি মানে যাতে আমাদের কিডনি হেলদি থাকে? কারণ যত অর্গান আছে কিডনি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গান। আর এটা যেমন মানে কি করলে কিডনি ভালো থাকতে পারে, আর আমরা জানি যে দুটো কিডনি থাকে, তো একটা কিডনি যদি একটু প্রবলেম হয় সেখানে রিপ্লেসমেন্ট যেটা হয় তারপরও মানুষ কতটা সুস্থ থাকতে পারে? বেসিক পেশেন্টের হেলদি রাখার জন্য ভালো করে জল খান। যদি জল কন্ট্রাইন্ডিকেটেড না হয় তাহলে অ্যাটলিস্ট 3.5 থেকে 4 লিটার জল খাওয়া উচিত। পেন কিলার্স খেতে হয় না, নিজে কোনো ওষুধ অ্যান্টিবায়োটিক খাবেন না, বিকজ এ সব থেকে কিডনি ফেলিয়ার হতে পারে। অ্যান্ড লাইক রেগুলার ফলোআপে রাখা উচিত। সুগার হলে বিপি হলে কন্ট্রোলে রাখা উচিত। অ্যান্ড লাইক ডেফিনেটলি কিডনি স্টোন হলে কোনো ইউরিন ইনফেকশন হলে একবার ডক্টরের কাছে গিয়ে চেক আপ করলে ভালো হয়। আচ্ছা, আমরা দেখি মানে মোস্ট অফ দ্য টাইম যারা ওয়ার্কিং অনেক সময় বাইরে যেতে হচ্ছে, তো সেই সময় হয়তো কোনো ওয়াশরুমে আমরা যেতে পারছি না, তো সেক্ষেত্রে হয়তো আমাদের অনেক সময় ইউরিনের প্রেশার আমাদেরকে কন্ট্রোল করতে হয় নিজের থেকে। তো সেক্ষেত্রে এটা কি চান্সেস থাকে যে ইউরিন এভাবে চাপিয়ে রাখতে রাখতে সেটা কিডনিতে কোনো রকমভাবে এফেক্টেড হয়? হয়তো মানে মোস্ট অফ দ্য টাইম আমরা যখন জার্নি করছি বা কোনো কিছুতে অনেকেরই থাকে একটা প্যানিক থাকে, তো যে আমি এই বাথরুম ইউজ করব না বা কোনো কিছু, তো সেক্ষেত্রে কি কিডনি ফেলিয়ার হওয়ার কি কোনো চান্সেস থাকছে? না, এরকম কিছু ফেল হওয়ার কোনো চান্সেস নেই, কিন্তু পেশাব লং টাইম থেকে হোল্ড করা উচিত না, কিন্তু ইনফেকশনের চান্স হতে পারে, কিন্তু কিডনি ফেলিয়ারের এরকম কোনো চান্সেস নেই। আরেকটা বিষয় হয় আমরা যে জল খাচ্ছি, মানে বলা হয় যে 3 থেকে 4 লিটার জল খেতে রোজ। তো এখন অনেক সময় অনেক কিছু যখন টেস্ট করানো হয় তখন ডক্টররা বলে একটা জলের একটা মাপ করে দেওয়া হয়। যদি পেশেন্টের অলরেডি সুগারের জন্য কিডনি ড্যামেজ হয় অলরেডি, হলে পেশেন্ট ডায়ালিসিসে হয়, ও সব সময় কন্ডিশনে ডেফিনেটলি পেশেন্টকে জল মাত্রায় খেতে হয়। আচ্ছা, না হলে পেশেন্ট ক্যান টেক নর্মাল ফ্লুইডস। আর আমরা কি কি খাবার খেলে আমাদের কিডনি হেলদি থাকবে? বেসিক্যালি কিডনি পেশেন্টের লাইক রেড মিট অ্যাভয়েড করা উচিত, অ্যান্ড লাইক পেশেন্টের লাইক পটাশিয়াম রেগুলার চেক করা উচিত, অ্যান্ড যে ফলের রস আছে, ডাবের জল আছে, এসব থেকে বেশি পটাশিয়াম বাড়তে পারে। তো এসব লাইক কিডনি পেশেন্ট যেরা হয় ওর মধ্যে পটাশিয়াম কন্ট্রোল করা প্রচুর ইম্পর্টেন্ট। তো এসব পেশেন্টের ডাবের জল, ফলের রস আমরা অ্যাভয়েড করতে বলি। কিন্তু নর্মাল পেশেন্টের যদি কোনো কিডনি প্রবলেম না হয় তাহলে ডেফিনেটলি ভালো করে হাইড্রেশন করা উচিত হয়। ওআরএস এর জল খাও, ডাবের জল খাও, কিন্তু বেশি করে ক্যাফিন খেলে, সোডা খেলে এসব চান্স আছে কি পেশেন্টের লাইক ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন থেকেও পেশেন্টের কিডনি প্রবলেম হতে পারে, স্টোনস হতে পারে, ইনফেকশন হতে পারে। তাহলে নর্মাল জল খেতে কোনো অসুবিধা নেই। অনেক সময় আমরা দেখি যখন যাদের কিডনি স্টোন হচ্ছে সেটা সাইজের উপর ডিপেন্ড করে যে তাদেরকে অপারেট করতে হবে কিনা। তো বেশিরভাগ ক্ষেত্রে জল খেলে বলা হয় যে কিডনি স্টোনটা বেরিয়ে যায়। তো কত হলে যে কিডনি স্টোনটা বের হবে না, মানে মানে সাইজটা কত হলে যে মানে এটা অপারেট করতেই হবে? বেসিক্যালি এক তো পেশেন্টের লাইক কোনো পেন হচ্ছে, ব্যথা হচ্ছে, কোনো ইনফেকশন হলে তো স্টোনের কোনো সাইজের কানেকশন নেই, ডেফিনেটলি বের করতেই হবে। না হলে কোনো সময় স্টোন প্রচুর বড় থাকে যে আমরা সিটি স্ক্যানে ভালো করে বুঝতে পারছি, তো ওর সময় পেশেন্টের কন্ডিশন দেখে আমরা ডিসিশন করতে পারি কি অপারেট করতে হবে কি পেশেন্টের স্টেন্টিং করে ভালো হবে। টাইপ অফ স্টোন, লোকেশন অফ স্টোন প্রচুর ইম্পর্টেন্ট। আচ্ছা, আর ওই যেটা বললাম যে কিডনি রিপ্লেসমেন্ট, একটা কিডনি রিপ্লেসমেন্ট হওয়ার পরও মানুষ কি সুস্থভাবে বাঁচতে পারে? অনেকের মধ্যে ধারণা থাকে যে আমার একটা কিডনি ফেলিয়ার হয়ে গেছে, হয়তো আমি বাঁচবো না, এই যে প্যানিকটা মানুষের। এখন আমি লাইক কিডনি ফেলিয়ার এ তো লাইক রিপ্লেসমেন্ট কে তো আমাকে একটা অপশন আছে, আমি লাইক হিমোডায়ালিসিস, সেকেন্ড হচ্ছে লাইক পেরিটোনিয়াল ডায়ালিসিস, থার্ড হচ্ছে লাইক কিডনি ট্রান্সপ্লান্ট। অ্যান্ড লাইক কিডনি ট্রান্সপ্লান্ট সব থেকে বেস্ট অপশন আছে। অ্যান্ড লাইক কিডনি ট্রান্সপ্লান্ট পরে পেশেন্ট একদম নর্মাল থাকবে, কোনো অসুবিধা থাকবে না। ডায়ালিসিস পরেও পেশেন্ট নর্মাল থাকবে, কিন্তু পেশেন্টের
জলে রেস্ট্রিকশন আছে, সব ওষুধ খেতে হবে, রেগুলার ডায়ালিসিসে কমপ্লায়েন্স থাকা উচিত, এসব নিয়ে পেশেন্ট ভালো থাকবে। কিন্তু ট্রান্সপ্লান্টের পরে ও পেশেন্ট একদম নর্মাল থাকবে, ওষুধটা চলবে, কিন্তু পেশেন্টের টোটাল নর্মাল লাইফ। মানে তাহলে কিডনি ভালো রাখতে হলে মানে আপনি যেটা বললেন সেটা হচ্ছে প্রত্যেক মাসে বা 2 মাস বা 3 মাস অন্তর অন্তর সবাইকে একটা করে টেস্ট করা উচিত, সেটা ছোট থেকে বড় সকলের ক্ষেত্রেই। সিরাম ক্রিয়াটিনিন সিম্পল আচ্ছা। টেস্ট আছে, রক্ত পরীক্ষা কোনো ল্যাবে টেস্ট হয়, আচ্ছা, এই টেস্টটা করে ভালো হবে। কিডনির কোনো সমস্যা হলে কি ওই পেট ব্যথা মানে পা ফোলা চোখ ফোলা সেটা তো হচ্ছে, তাছাড়াও কি পেটে ব্যথা, পেটের মানে ব্যথা এরকম হতে কিছু? পারে, বমি হতে পারে, খাওয়ার ইচ্ছা করছে না, এসবও হতে পারে। তাহলে মানে বাচ্চাদের থেকে এখন যেহেতু আমরা যেগুলো খাচ্ছি সেগুলো ভীষণ রকম আনহেলদি বা জাঙ্ক ফুড খাওয়ার যে ব্যাপারটা বাচ্চাদের ক্ষেত্রে ভীষণ বেশি, বড়রাও খাচ্ছে, তো সেক্ষেত্রে কি জাঙ্ক ফুড কোনো রকম ভাবে এফেক্টেড হতে পারে কিডনি? জাঙ্ক ফুড হতে পারে, কিন্তু সবার একটা লিমিটে খেলে কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা, আর হচ্ছে মাছ মানে কোনো যেমন ফল বা সবজি এটা ঠিক আছে, কোন মাছ খেলে কিডনিটা ভালো থাকে, মানে অনেক সময় হয় না হয়তো খুব মানে ফিশ অয়েল যেটা সেটা অনেক ক্ষেত্রে ভালো হয়, তো সেক্ষেত্রে কোন মাছ খাওয়া যেতে পারে? আমাদের এখানে একটা হচ্ছে কিডনির জন্য যে লাইক হিপি প্রবলেম হয়, লাইক লাইক ওকে আইজিএ নেফ্রোপ্যাথি বলা হয়, ওর মধ্যে কোনো স্টাডিজ আছে কি পেশেন্টের লাইক ফিশ অয়েল খেলে ভালো থাকতে পারে, কিন্তু কোনো ডেফিনেটিভ প্রুভেন স্টাডিজ না ইন্ডিয়ান পেশেন্টের উপরে। হ্যাঁ, ওই ইন্ডিয়ান পেশেন্টের জন্য। আচ্ছা, আর এক্স্যাক্ট কোনো মাছ খেলে কিডনি ভালো থাকে এরম কিছু না। আচ্ছা, তাহলে হচ্ছে ওই জল মানে একটা নরমাল ডায়েট মেইনটেইন করলে, নরমাল ডায়েট, বাড়ির হ্যাঁ। খাওয়া, বেশি করে জল খাও, হাইড্রেশনের থাকো, সুগার রেগুলারলি চেক করতে হয়, অ্যাটলিস্ট লাইক বছরে একবার করে চেক করতে হয়, রেগুলারলি বিপি চেক করলে পেশেন্ট ভালো থাকে। মানে আমরা দেখি যে বিপি বা সুগার যেগুলো জেনেটিক, সেক্ষেত্রে কিডনির মানে প্রবলেমটাও কি জেনেটিক হতে পারে? ইয়েস ডেফিনেটলি হতে পারে। অ্যান্ড ইনিশিয়াল স্টেজে তো কেউ বুঝতে পারবে না কি ওর লাইক কিডনি অলরেডি প্রবলেম আছে। যখন এসব সিমটমস ডেভেলপ হয় অলরেডি কিডনি প্রচুর ড্যামেজ হয়ে গেছে, সো আর্লিয়ার দ্য বেটার। ডেফিনেটলি প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। তাহলে এটা মানে বলা যেতেই পারে যে সকলকে সুস্থ থাকতে হলে মানে কিডনি ভালো রাখতে Yes, হলে especially diabetic হেলদি patients, ডায়েট, hypertensive মানে আমি patients. 3টে পয়েন্ট তাহলে বলছি, হেলদি ডায়েট, আর হচ্ছে স্মোকিং, তারপর হচ্ছে অ্যালকোহল, এগুলো একদমই মানে টাচ না করা। তাহলে এখন তো ওটা ফ্যাশন হয়ে গেছে যে সবাই খাচ্ছে, আজকে পার্টি কালকে থার্ড এটা। হচ্ছে ওবেসিটি itself can also cause kidney problems. আচ্ছা, So always keep your weight under control, eat healthy food, adequately hydrate করা উচিত, সুগার বিপি হলে রেগুলার কন্ট্রোলে থাকা উচিত, রেগুলার চেকআপ করা উচিত। এসব নিয়ে ডেফিনেটলি কিডনি প্রবলেম যদি হয় আর্লি ধরা পড়বে, অ্যান্ড ডেফিনেটলি প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। থ্যাংক ইউ, আমরা অনেক কিছু ইনফরমেশন পেলাম। আপনারা শুনলেন, আমরা ডক্টরের সঙ্গে কথা বললাম যে সুস্থ এবং স্বাভাবিক থাকতে হলে কিন্তু অবশ্যই নিজের যত্ন নিজেকেই করতে হবে, এবং নিজের যত্ন আমরা জানি কিডনি হচ্ছে আমাদের যে মেইন অর্গানগুলো আছে তার মধ্যে কিন্তু অন্যতম, এবং সেক্ষেত্রে কিন্তু কিডনিকে ভালো রাখতে হলে প্রপার ডায়েট মেনটেন করতে হবে, যেমন ডক্টর জানিয়েছেন জল খেতে হবে, ডিহাইড্রেট থাকতে হবে, এবং অ্যালকোহল আর স্মোকিং কিন্তু একদম করা যাবে না, কারণ সেটা না কোনো দিক থেকে ইউটিআই হোক বা ইনফেকশন হোক, তার জন্য কিন্তু কিডনি স্টোন খুব বেশি পরিমাণে কিন্তু এখন বেড়ে গেছে। তার কিন্তু কোনো বার্ধক্যজনিত কারণ নেই যে আমার বয়স হচ্ছে বলে আমার আজ কিডনিতে সমস্যা হবে, সেটা নয়। এখন কিন্তু অনেক ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো অ্যারাইজ করছে। তো সেক্ষেত্রে কিন্তু আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্রত্যেক মাসে কিন্তু পারলে একবার করে ডক্টর চেক আপ করাতে হবে, এবং কিছু যে টেস্ট ডক্টর বলেছেন সেই টেস্টগুলো কিন্তু করাতে হবে, কারণ ক্রিয়েটিনিন মাত্রাটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু কিডনি এফেক্টেড হওয়ার অনেক বেশি চান্সেস থাকে। ডক্টর তো শিলিগুড়ি নেউটিয়া গেটওয়েলে প্রত্যেক দিন বসেন, এবং কোচবিহারে নিয়তি ডায়াগনস্টিক সেন্টারে প্রত্যেক মাসের তৃতীয় শুক্রবার আপনারা যদি কনসালটেন্সি চান এই ডক্টরের থেকে, তাহলে ডক্টর বাবুকে পেয়ে যাবেন নিয়তি ডায়াগনস্টিক সেন্টারে। আমরা এখানে শিলিগুড়ি কিডনি ট্রান্সপ্লান্টও করছি নিউটি হসপিটাল। ইট ইজ the first hospital in entire North Bengal to do a renal transplant. এটা কি খুব শীঘ্রই হয়েছে, মানে এর আগে তো হতো না? অলরেডি হয়েছে। আচ্ছা, মানে কতগুলো তাও কেস হয়েছে? 6 months to 8 months হয়ে গেছে,
5 কেসেস হয়ে গেছে অলরেডি, সব সাকসেসফুল? সব সাকসেসফুল। আচ্ছা, তো যারা কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন তারা কি মানে লোকাল কারো কাছ থেকে করেছেন নাকি বাইরে থেকে? ফ্যামিলি ডোনার, ফ্যামিলি ডোনার, ফ্যামিলি, হ্যাঁ এটা একটা ফ্যামিলি রিলেটেড ডোনারই উচিত। আচ্ছা, মানে আমরা অনেক সময় দেখি যে নিউজ পেপারে অ্যাড দেওয়া হচ্ছে বা কোথাও যে কিডনি চাই, তাহলে সেটা বাইরের থেকে নেওয়ার থেকে ফ্যামিলি ডোনারটাই সবচেয়ে বেশি, মানে বাইরে থেকে নেওয়ার নিলে কি কোনো It রকম is not প্রবলেম? legal to take any kidney like that. Always, definitely, a family donor is always the best option available. Or we have this cadaveric transplant program. যে এখন like certain states এ শুরু হয়েছে, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট এখনো লাইক এইসব লিগাল নেই অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, তাহলে ফ্যামিলি কেউ যদি যদি কিডনির সমস্যা হয় তাহলে ফ্যামিলি ডোনাররা অলওয়েজ কনসাল্ট নেফ্রোলজিস্ট এ কনসাল্ট করা উচিত। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর। আমরা অনেক ছোট ছোট তথ্য কিন্তু পেলাম ডক্টরের কাছ থেকে এবং আপনারা সেগুলো শুনলেন। সুস্থ থাকুন, ভালো থাকুন সকলেই, কিন্তু তার জন্য কি করতে হবে? নিজের শরীরের যত্ন নিজেকে নিতে হবে, পরিমাণ মতো জল খাবেন, ফল খাবেন এবং প্রপার ডায়েট মেনটেন করতে হবে এবং উপযুক্ত সময়ে টেস্ট এবং অবশ্যই ডক্টরের কনসালটেন্সিটা কিন্তু খুব প্রয়োজন। আমার আরও একবার আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ডক্টর আদিত্য ভোরা, আমরা তার থেকে কিন্তু অনেক ইনফরমেশন পেলাম। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ।